আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। টানা 14 দিনের কঠোর লকডাউনের বিধিনিষেধের শেষ দিন আজ। বৃহস্পতিবার থেকে চলবে যানবাহন, খুলবে অফিস আদালত, দোকানপাট ও শপিং মল। ঈদকে সামনে রেখে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ছিল জনসাধারণের। বিশেষজ্ঞরা সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান। জয়নাল আবেদিনের রিপোর্ট। টানা 14 দিনের কঠোর লকডাউনের বিধিনিষেধের শেষ দিন আজ। এদিন সকাল থেকে রাজধানীতে ছিল যানবাহন ও মানুষের চাপ। তবে চেকপোস্টগুলোতে অব্যাহত থাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হন তাদের পড়তে হয় জিজ্ঞাসাবাদের মুখে। এতে তৈরি হয় আরও বেশি যানজট। এদিকে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধের শিথিলতা নিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করে। বলছেন ঈদ সামনে রেখে এই শিথিলতা দরকার ছিল। আবার অনেকের মুখে ছিল ভিন্ন প্রতিক্রিয়া। মানে একদিক থেকে মনে হয় যে আসলে ঠিক হয় নাই, আবার লোকজন উৎসবের জন্য বাড়ি যাবে, কিন্তু এখন উৎসব করতে যা যদি ক্ষতি হয়ে যায় সেটা না করাই তো ভালো। পরিশ্রম ছাড়া তো কেউ চলতে পারে না। এখানে করোনায় কি করবে আর আমি কি করবো? আমার পেট চালাইতে হবে, তো আমাকে খাইতে হবে। সবকিছু আপনি মেনটেন করেন, তবে কিছু ফ্যাসিলিটি দিবেন যে জনগণও সুবিধা পায়, আবার আপনার করোনার যে অ্যাসপেক্টিভগুলো আসে ওই জিনিসগুলো রক্ষা হয়। আমাদের গরিব মানুষ, তারপর খেটে খাওয়ার মানুষ, তাদের তো একটা বিহিত করা লাগবে, তাই না? এটা যদি সরকার পক্ষ দেখে সেক্ষেত্রে মনে করেন যে এই লকডাউন দিতেও পারে, উঠাইও রাখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে ঈদকে সামনে রেখে সময়ের প্রয়োজনে দেশের মানুষের কথা চিন্তা করে লকডাউন শিথিল করার প্রয়োজনেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী যারা আছেন, আসলে তারা সারা বছরের ইনকামটা ডিপেন্ড করে এই সময়টার ভিতরে, এই ফেস্টিভ্যালগুলোর মধ্যে, উৎসবগুলির সময়ে আসলে সারা বছরের ইনকামের একটা করে থাকে। তো এখন যে জিনিসটা, এটা যদি টোটালি স্টপ থাকে তাহলে অনেকে হয়তো মুখ থুবড়ে বসে পড়বে পথে। এছাড়াও তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সারা বিশ্ব এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, তো এর থেকে অবশ্যই আমাদেরকে উত্তরণ পেতে হবে এবং উত্তরণের পন্থাগুলি আমাদেরকে অবশ্যই বেছে নিতে হবে, নাইলে কিন্তু আমরা একটা চরম একটা দুর্দশায় পড়ে যাব। তো সেই জন্য স্বাস্থ্যবিধি অবশ্যই আমাদেরকে মানতে হবে। জীবিকার সন্ধানে প্রতিনিয়ত ছুটছে মানুষ। জীবন বাঁচাতে এই কর্মযজ্ঞ যেমন জরুরি, তেমনি মহামারী থেকে জীবন বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলাটাও জরুরি। বর্তমানে এই ভয়াবহতায় সরকার ও জনগণের সচেতনতায় দেশকে রক্ষা করবে এই ভাইরাস থেকে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বুধবার সকালে অস্ত্র ও পুলিশের সরঞ্জাম সহ ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে আটক করা হলো 4 ডাকাতকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি বিশেষ টিমের অভিযানে আটক করা হয় তাদেরকে। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা উত্তরের গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। যারা এই ঈদটা সামনে আসলে বা রোজার ঈদ বা কোরবানির সামনে আসলে তার এ ধরনের ঘটনাটা ঘটার তারা প্ল্যান করে এরকম সোর্স ভিত্তিক আমরা কাজ করছি। আমরা এই ধরনের তথ্য পেলে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। লকডাউন শিথিলের ঘোষণায় তিলোত্তমা নগরী ঢাকা ফিরতে শুরু করেছে তার আপন রূপে। যানবাহনের দীর্ঘ সারি, ক্ষণে ক্ষণে উচ্চতর হর্নে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে রাজধানী। সহকর্মী মুসামিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আজ সরেজমিনে ঘুরে দেখা যায় অনেকটা আগের মতোই ঢাকার রাস্তাঘাট। লকডাউন চলমান থাকলেও কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী। স্বাভাবিক সময়ের মতোই ভিড় জমেছে। তবে রাস্তায় অবশ্য নিজস্ব সুরক্ষার কথা চিন্তা করে মাস্ক ব্যবহার করে চলাচল করছেন পথচারীরা। কিন্তু মাস্ক ছাড়াও কিছু মানুষকে চলাচল করতে দেখা যায়। পথচারীদের প্রতিক্রিয়াও ছিল ভিন্ন ভিন্ন। সবাই পুনরুদ্যমে কাজ শুরু করুক, এটাই চাই, বাট আমরা স্বাস্থ্যবিধি মেনে সব কন্টিনিউ করতে চাই। আমাদের অনেক কষ্ট হয় চলতে, সব বন্ধ, আমাদের কামাই রোজগার বন্ধ। আমি মনে করি যে এই লকডাউনটা না ছেড়ে যদি ঈদের পর থেকে এক মুহূর্তে যদি বাড়ানো থেকে, তাহলে সেক্ষেত্রে হয়তো সংক্রমণ এবং মৃত্যুর হারটা কিছুটা কমতো। জনসাধারণ বলছেন তারা সচেতনভাবেই চলছে। জীবন জীবিকার তাগিদে বের হলেও সচেতনতা বজায় রাখছেন বলে দাবি করছেন তারা। জীবনের তাগিদে মানুষকে বের হতে হচ্ছে, কিন্তু সংক্রমিতও বাড়ছে। মানুষকে আরো বেশি সচেতনতা করা উচিত। পরিবহন যদি খুলে দেয় তাহলে দেখা যাচ্ছে যে একসাথে যে গ্যাদারিংটা কম হবে। বাট আমার মনে হয় যেটা আমাদের যারা চলাচল করে আমাদের স্বাস্থ্যবিধিটা মানাটা খুব জরুরি। লকডাউন ছাড়লে তো ভালো হয়েছে, কিন্তু সচেতনভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরে এই সমস্ত নিয়মকানুন মেনে চললে তো ভালো। জীবন জীবিকার তাগিদে সরকার করেছে লকডাউন শিথিল। তবুও স্ব-উদ্যোগে হতে হবে সচেতন, তাহলে ভালো থাকবে পরিবার, সমাজ ও দেশ। ফয়সাল মাহমুদ,
আনন্দ টিভি, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হল আরও 25 জনের। বুধবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, 13 জুলাই সকাল 8টা থেকে 14 জুলাই সকাল 8টার মধ্যে তাদের মৃত্যু হয়। রাজধানীর তুলাগের গুদারাঘাট এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে নিজেদের বেতনের অংশ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর 86 স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডিয়ার 11 সিগন্যাল ব্যাটালিয়নের সদস্যগণ। বুধবার সকালে মেজর নার্গিস ও মেজর ফাহিমাল নাহিয়ান উপস্থিতিতে 800 পরিবারের মাঝে তুলে দেওয়া হয় এই উপহার সামগ্রী। এই প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা। বাংলাদেশে বিভিন্ন স্থানে অসহায় মানুষ যারা বিভিন্ন কাজকর্ম করতে পারছে না, তাদের সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা 86 সিগন্যাল ব্রিগেড এর অধীনস্থ 11 সিগন্যাল ব্যাটালিয়ন গত কিছুদিন যাবত এবং খাবার বিতরণ শুরু করেছি উপহার সামগ্রী হিসেবে। আমরা অসহায় মানুষের, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে খাবার বিতরণ করতে এসেছি। সেনা সদস্যদের রেশনের অংশ বিশেষ আমরা সবাইকে ভাগ করে দিচ্ছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্ধ সেতু মেরামতের কারণে মঙ্গলবার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল। বিকল্প সড়ক হিসেবে এসব যানবাহন ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে যাতায়াত করায় জেলার 40 কিলোমিটার অংশে দেখা দেয় তীব্র যানজট। এদিকে বুধবার সন্ধ্যায় সংস্কার কাজ শেষ হলে রাত থেকে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান খাটিহাতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল। বরিশাল নগরীতে শুরু হল মডার্নার টিকা প্রয়োগ কার্যক্রম। সোমবার বেলা 11টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শেরনিয়াবাজ সাদিক আবদুল্লাহ নগরীর কালীবাড়ির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মেয়র জানান, টিকার সরবরাহ বৃদ্ধি পেলে নগরবাসীর সুবিধার্থে নগরীর 30টি ওয়ার্ডে বুথ স্থাপন করে এ কার্যক্রম পরিচালনা করা হবে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার ফেরিঘাট রোডের একটি গুদাম থেকে 3000 কেজি নিষিদ্ধ পলিথিন সহ দুজনকে আটক করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় পরিবহনের কাজে ব্যবহৃত পলিথিন বোঝাই ট্রাক। পরে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। কুমিল্লায় গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হল 8 জনের। একই সময়ে করোনা শনাক্ত হয় আরও 553 জনের শরীরে। জেলায় এখনও পর্যন্ত এটি করোনার শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। অন্যদিকে জেলায় শনাক্তের হার 45.7%। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় এ তথ্য। বুধবার দুপুরে কেরানীগঞ্জের হযরতপুরে মেঘনা ফার্টিলাইজার কারখানায় অভিযান চালিয়ে অর্ধশত কোটি টাকা মূল্যের ভেজাল সার ও নকল কীটনাশক সহ কৃষি উপকরণ জব্দ করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মিজান নামের পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার পৃষ্ঠপোষকতায় খান নামের এক ব্যক্তি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে বলে জানায় এলাকাবাসী। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নে নথিভুক্ত একটি সড়ক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে চলাচলে চরম বিপাকে পড়েন স্থানীয়রা। প্রতিবাদে জাহাঙ্গীর আলম নামের এক ভুক্তভোগী থানায় অভিযোগ করলে তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ। গাজীপুর থেকে আদনান মামুনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। 2 নং গাজীপুর ইউনিয়ন পরিষদের রেকর্ডীয় রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করছেন আমজাদ হোসেন নামের এক ব্যক্তি। সরকারি সম্পত্তি ভোগ দখলে এলাকার মানুষ প্রতিবাদ করলেও কর্ণপাত করছেন না তিনি, এমনটাই জানালেন স্থানীয় মেম্বার। এক সপ্তাহ সময় নিয়েছিল, এক সপ্তাহের ভিতরে আমরা ঘর ভাঙিয়ে দিব এবং ইউনিয়ন পরিষদের রাস্তা ছেড়ে দেব, কিন্তু প্রায় 1 মাস হয়ে যায় কিন্তু রাস্তা ছাড়ে না। প্রভাবশালীর ওই ব্যক্তির এমন কাজের প্রতিবাদ করেছেন স্থানীয় অনেকেই, আর সেটাই যেন কাল হয়ে উঠেছে। প্রতিনিয়ত ভুক্তভোগীরা নানা হুমকি ধামকির সম্মুখীন হচ্ছেন। তারা সুষ্ঠু বিচার দাবি করেন। খুব মারধর করছে, মারধর করার পরে আবার আমার হাজবেন্ডের নামে, আমার বাসুরদের নামে আপনার মিথ্যা মামলা দিছে। বিকল্প রাস্তাটা যদি আমরা যাওয়া আসা করি, যদি আমরা কই তাহলে আমাকে মারধর করবার আহে। আমার যে ভাই বউ শাশুড়ি আমাকে মাথায় বাড়ি মাছে দিছে, এটা আমরা সুস্থ বিচার চাই। বাগান এই কারণে আমার রাত্রে বাড়িতে ভাঙ্গা বাবা দিছে, আমার আমি সুস্থ বিচার চাই বাবা। এদিকে অভিযুক্ত আমজাদ হোসেন বাড়ি সরিয়ে নেওয়ার কথা জানান, তবে বাপদাদা সম্পত্তি সরকারি রাস্তার উপর পড়েছে সেটা তার জানা ছিল না বলে দাবি করেন। আমার দাদা করছে বাড়ি, আমার বাপ গেছে মারা, এখন তার আমাদের প্রবলেম আমরা আগে জানি না, কিন্তু এখন দেখতেছি যে আমাদের বাড়িটা বসে রাস্তা। সরকারি সম্পত্তি জনগণের সম্পত্তি, সেটি দেখভালের দায়িত্বও জনগণের, কিন্তু রক্ষক যেন ভক্ষক না হয় সেটিও খেয়াল রাখতে হবে সকলকে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
লালমনিরহাটের হাতিবান্ধায় সাংবাদিক সেলিম সম্রাটের ওপর হামলার ঘটনায় 3 হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে উপজেলার পারুলিয়া তিস্তা নদীর পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গেল রোববার সম্রাটের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে সাংবাদিকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেন হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম। গাইবান্ধায় মাদক সেবনের জন্য মাত্র 50 টাকা না দেয়ায় গর্ভধারিণী মাকে পিটিয়ে হত্যা করল তারই মাদকাসক্ত ছেলে সাজ্জাদুল। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে র্যাব। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 13-র অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। র্যাব 13 এর CPC 3 গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের অভিযান পরিচালনা করে এবং সাজ্জাদুল হক, যার বয়স 29, জেলা গাইবান্ধাকে গ্রেফতার করতে সমর্থ হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।